হয়েছিল সেখানে এই কমিশনের প্রধান ডক্টর ইউনুস স্বয়ং তিনি সহ অন্য সদস্যরা ছিলেন। দ্বিতীয় পর্যায়ের শুরুতে তিনি আবার সবাইকে ডেকেছিলেন। এখানে নানান দল নানান কথাবার্তা বলেছে, কিন্তু একটা খবর সব কিছু ছাপিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। সেটা হলো জনাব নাহিদ ইসলামের সাথে বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদের এক ধরনের বিতণ্ডা হয়েছে। আমি এটাকে নিয়ে একটু আলাদাভাবে এবং গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাই, কারণ জনাব নাহিদ ইসলাম যে বক্তব্য সবার সামনে দিয়েছেন বলে এখানে দেখা যাচ্ছে, এবং অবশ্যই এখানে প্রধান উপদেষ্টা নিজে উপস্থিত ছিলেন, তার সামনে এই বাকবিতণ্ডা হয়েছে। সেখানে যে অভিযোগটা করা হয় নির্বাচন চাওয়া নিয়ে, এটা নিয়ে আসলে সামনের বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া দরকার। কারণ যেই নির্বাচন চাক না কেন তাকে ভারতের দালাল ট্যাগ দেয়া হয়। আমি নিজে যেহেতু আর্লি ইলেকশনের কথা বলি, তাই ভারতের দালাল, শুধু ভারতের দালাল কেন হবে? ইনফ্যাক্ট নির্বাচন চাওয়া মানে ভারতের দালাল, বিএনপির দালাল, নির্বাচন চাওয়া মানে আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগ আর্লি ইলেকশন চায়, সেনা প্রধানের দালাল, যে কোনো দালাল বলে দেওয়া যায়। জনাব নাহিদ ইসলাম এই ধরনের আলাপ করেছেন, আমি সেই জায়গায় আসবো তাদের বক্তব্য নিয়ে। কিন্তু এমনি ওভারঅল কী ধরনের আলাপ আলোচনা হয়েছে আমার মনে হয় সেটা একটু বলা দরকার আছে। নির্বাচনের সময়ই আসলে আমাদের সামনের রাজনৈতিক প্রেক্ষাপটের প্রধান বিতর্কের বিষয় হয়ে দাঁড়াচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আমি জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনেছি, সেখানে তিনি খুব দৃঢ়ভাবে, কঠোরভাবে, খুবই সোবার ভঙ্গিতে, কিন্তু তার ভাষার শব্দ চয়ন খুবই কঠোর ছিল। সেখানে তিনি জানিয়েছেন যে কোনো কারণ নেই যে ডিসেম্বরের পর নির্বাচন যেতে হবে। সংস্কারের আলাপ তিনি এনেছেন। তার বক্তব্য থেকে বলছি যে আর্লি 3 মাস আগেই তারা যেসব সংস্কারে সব দল একমত হয়েছিলেন, সেগুলোর বাস্তবায়ন কেন শুরু হয়নি সেই প্রশ্নটা তিনি করেছেন রাইটলি। এই কথা আমি অনেক দিন থেকে বলছি যে সরকার যদি সংস্কারকে ভিজিবল করতে চায়, এর মধ্যে অনেক সংস্কার করে ফেলা যেত। এখনও দ্বিতীয় পর্যায়ে আসলে ডিবেট হবে বা মতদ্বৈততার জায়গা মূলত সাংবিধানিক যেসব ইস্যু আছে সেগুলো নিয়ে। এগুলো কেন করা হয়নি সেই প্রশ্ন তিনি তুলেছেন। তিনি কোনো রকম কোনো যুক্তি আছে বলে মনে করেন না বলছেন। জনাব নাহিদ ইসলাম আবার পাল্টা তাদের বক্তব্য হচ্ছে এরকম, তারা বাইরে এসেও সেটা বলেছেন। নাহিদ ইসলামের আগে জামায়াতের বক্তব্য বলা উচিত। বাংলাদেশের ভোটের রাজনীতিতে, নির্বাচনী রাজনীতিতে এনসিপি কিছুই না এখনও, শুধুমাত্র আমাদের এই মুভমেন্টের কিছু সিগনিফিক্যান্ট ফেস আছে বলে আমরা তাদেরকে গুরুত্ব দেই, আদারওয়াইজ কিচ্ছু না। সামনে নির্বাচনে এনসিপি কোনো ফ্যাক্টর না, এটা আমাদের মেনে নিতে হবে। কোনো একদিন তারা ফ্যাক্টর হয়ে উঠবেন কিনা তার পরবর্তী নির্বাচনে ডিপেন্ড করবে তারা কীভাবে তাদের রাজনীতি সাজাবেন সেটার উপর। যাই হোক, জামায়াতের কথা বলছি, এই মুহূর্তে তারা নিবন্ধন ফেরত পেয়েছেন। নিবন্ধন না থাকলেও তারা তো নিষিদ্ধ দল ছিলেন না, তারা দ্বিতীয় সর্বোচ্চ দল, সবচেয়ে বড় দল। তারা খুব রিজিড হয়েছেন তা না, আমরা বুঝলাম যে জামায়াতে ইসলামী ইভেন ডিসেম্বরেও নির্বাচন মানতে পারেন, তবে তাদের প্রেফারেন্স আমার মনে হলো রমজানের আগে ফেব্রুয়ারি মাসের ওই একটা টাইম লাইন আছে, আরেকটা হচ্ছে এপ্রিলে। আমি আগে একদিন বলেছিলাম এটা এরকম হতে পারে যে রমজানের আগে তাফসিল ঘোষণা করা হলো, রমজানের মধ্যে অফিসিয়াল কাজগুলো, মনোনয়নপত্র জমা দেওয়া, যাচাই বাছাই, এটা উইথড্রয়ালের শেষ সময়, এগুলো এরপর রমজান মানে ঈদের পর 2 সপ্তাহ ক্যাম্পেইনের টাইম দিয়ে নির্বাচন মিড অফ এপ্রিলের মধ্যে, এটাই শেষ সময়। কারণ তারাও বলছেন, আমিও মনে করি যে মে জুন আসলে নির্বাচনের জন্য কোনো রকম কোনো ভালো কিছু হতে পারে না। কিন্তু যেটা জরুরি মানে ডিসেম্বরে নির্বাচন হওয়া যাবে না এই টাইপের আলাপ জামায়াতের দিক থেকে নেই। এনসিপি যে কথাটা বলেছে সেটা ভেরি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে তারা চান কোনোভাবেই জুলাই চার্টারের আগে যেন নির্বাচনের তারিখ ঘোষণা করা না হয়। আমরা খেয়াল করব তাহলে জুলাই চার্টার জুলাই মাসে হবে। এখানে বিএনপির সাথে কিন্তু তারা ক্রমাগত কনফ্লিক্ট করে যাচ্ছেন, আর সেই জায়গাটায় আসবো। তাহলে জুলাই মাসে যদি চার্টার হয় তার আগে করা যাবে না, এবং জুলাই চার্টার দেখে তারা জানাবেন নির্বাচন কবে হওয়া উচিত। খুবই উদ্ভট কথা কেন বলছি? জুলাই চার্টার হওয়ার পর যা যা কাজ করা দরকার আছে সেগুলো আসলে সরকার করবে, সরকার নিজে বুঝবে যে কত সময় তার লাগতে পারে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্যে যে ডিসেম্বর নিয়ে অনেক কঠোর কথা বললেও একটা ইন্টারেস্টিং বাক্য তার বক্তব্যের মধ্যে ছিল, সেটা হলো এর চেয়েও যদি বেশি সময় লাগে সরকার তাহলে জনগণের সামনে সেটা ব্যাখ্যা করবে। ইনফ্যাক্ট আমরা এই কথাটাও বহুদিন থেকে বলছি, এই যে ছোট প্যাকেজ আর বড় প্যাকেজের নামে ডিসেম্বর আর জুনে বারবার সরকার বলছে যে কেন বড় প্যাকেজ বা কোন কোন কাজগুলো করার জন্য 6 মাস বেশি সময় লাগতে পারে বলে সরকার মনে করছে, সেটা তাদেরকে জানাতে হবে। উনি তাই বলেছেন। কিন্তু এনসিপি বলছে তারা জুলাই চার্টার দেখে নির্বাচন কবে হতে পারে বলে হবে তারা সেটা জানাবেন। খুবই কিউরিয়াস। যাই হোক, এগুলো হচ্ছে মোটামুটি বক্তব্য।
বিতণ্ডার প্রশ্নে আসি এবং সেখানেই আসলে সেই মূল আলোচনাটা যেটা আমরা অনেক করছি। সালাউদ্দিন আহমেদ, আমি একটা RTV নিউজ পোর্টাল থেকে পড়ছি, বিএনপি নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে 31 ডিসেম্বরের একদিন পরও সময় দিতে রাজি নয় বলা হচ্ছে। এরকম বক্তব্যের পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম বলেন, কিছু দল ভারতের কথার সঙ্গে সুর মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন চায়। তাদের বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্যের পার্থক্য নেই, তারা ভারতের সুরেই নির্বাচনের কথা বলছে। সঙ্গে সঙ্গে কথা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে স্থায়ী কমিটির সদস্য বলেন, এখানে এরকম ব্যাপার হয়েছে, ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয় তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে। তারপর একটু বাকবিতণ্ডা শুরু হলে উপস্থিত রাজনৈতিক নেতারা তাদেরকে নিবৃত্ত করেন বলে এখানে নিউজে বলা হচ্ছে। জনাব সালাউদ্দিন আহমেদ যে জবাব দিয়েছেন, মানে ও চায় সে চায় বলেই সেটা খারাপ, আমরা আসলে এই একই আলাপ আসলে তখন শুনেছি। মানে জনাব নাহিদ ইসলামরা তো আসলে মানে শেষ মুহূর্তে এসে তারা খুবই প্রমিনেন্ট হয়ে উঠেছেন। এর আগের সময়গুলোতে জনাব নাহিদ ইসলাম অবশ্য বিভিন্ন সময় মাঠে ছিলেন আমরা জানি, কিন্তু এই যে এনসিপির অনেকেই আসলে ঠিক সেই অর্থে শেখ হাসিনার বিরুদ্ধে মাঠে ছিলেন না। যখন শেখ হাসিনার বিরুদ্ধে আমরা ফাইট করছিলাম তখন ঠিক একই কথাগুলো হতো। আমেরিকা যখন নির্বাচন বলছে, আমেরিকা যখন সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, আমেরিকা যা যা বলছে, আওয়ামী লীগের দিক থেকে বলার চেষ্টা করা হয়েছিল, দেখো আমেরিকা কিন্তু সাম্রাজ্যবাদী দেশ, আমেরিকা দেখো গাজায় কী করতেছে, ইত্যাদি ইত্যাদি, ও কত খারাপ, সুতরাং আমেরিকা যে কথাটা বলছে এটা ভালো কথা না। ঠিক এই জিনিসটা শুনেছি, এখনও একই রকম ট্যাগিং। এটা ফ্যাক্ট যে আমেরিকা আর ভারত একই না। বাংলাদেশের গণতন্ত্র পুরো ধ্বংস হয়ে যাওয়ায়, এই স্টেটটা পুরো শেষ হয়ে যাওয়ার পেছনে ভারতের একচ্ছত্র প্রভাব আছে, যার সাথে আর কোনো রাষ্ট্রের তুলনা নেই। তবে চায়নাও পরবর্তীতে, বিশেষ করে 18 সালের আগে থেকে শুরু করে পরবর্তীতে সরকারের সাথে এই ধ্বংসযজ্ঞে হাত লাগিয়েছে, সেটা আরেক আলোচনা। সো ভারত আমাদের এখানে খুবই, মানে মানুষ ভারতের প্রতি কোনো সমালোচনা, ভারতের প্রতি ক্ষোভ না, ভারতের প্রতি মানুষের ঘৃণা আছে, এবং সেটা যৌক্তিক কারণেই। এবং সর্বশেষ শেখ হাসিনা সেখানে পালিয়ে যাওয়া, পালিয়ে থাকা, তার সাঙ্গপাঙ্গ শত শত হাজার হাজার সাঙ্গপাঙ্গ পালিয়ে যাবে, এবং সেখানে বসে বসে শেখ হাসিনা বাংলাদেশের সরকার, আমাদের মুভমেন্টের সমন্বয়ক এবং জনগণের বিরুদ্ধে যে বিভৎস মিথ্যাচার এবং নোংরা কথা বলে বেড়াচ্ছেন, ভারতের প্রতি আমাদের ক্ষোভ আছে। সেই ভারত নির্বাচনের কথা বলছে, দ্রুত নির্বাচনের কথা বলছে। এটাও দেখলাম জনাব সালাউদ্দিন আহমেদ অ্যাড্রেস করেছেন যে ভারত নির্বাচনে কিন্তু ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। জনাব সালাউদ্দিন বলছেন, কিছু দলকে তো আপনারা অলরেডি এক্সক্লুড করেই দিয়েছেন, তাহলে আসলে ভারতের আগের নির্বাচনে একটু দ্রুত নির্বাচনের ক্ষেত্রে যে ইনক্লুসিভনেস, সেটা তো আর এক্সিস্ট করে না। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, আমি এই প্রশ্নটা আসলে এটাই আলোচনা করতে চেয়েছিলাম, আমরা যারা মনে করি, আমি এখন মনে করি নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়া উচিত না, এ কারণে আমাকে সমানে সবাই অনেকের দালাল বলছেন, কারণ আমার বক্তব্য অনেকের সাথে মিলে যাচ্ছে। আমি কারো দালাল কি না কি দালাল, আমার মনে হয় কোনো একদিন এটা নিয়ে একটু কথা বলতেও চাই, কারণ আপনাদের অনেকের মধ্যে এই ধরনের বোধ তৈরি হয়েছে। আমি আমার অবস্থানটা একটু ক্লিয়ারও করতে চাই। প্রচুর মন্তব্যে আপনারা একই ধরনের কথা বলছেন, আমি গোল্লায় গেছি, আমি শেষ হয়ে গেছি, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, কোনো অসুবিধা নেই, আমি আপনাদের চিন্তাকে, আপনাদের অবস্থানকে শ্রদ্ধা করি, কিন্তু আমারও কিছু বলার আছে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই যে এখন ভারত চাইছে, তাই আমি চাইছি, সো আমিও ভারতের দালাল হয়ে গেছি। মানে আগে একদিন বলেছিলাম ইটস ফান, আমি ভারতের দালাল, কিন্তু আমার ইউটিউব চ্যানেল, আরও কয়েকজন অ্যাক্টিভিস্টের সাথে, আরও কয়েকটা বাংলাদেশি টিভি চ্যানেলের সাথে আমারটাও ভারতের অফিসিয়াল নির্দেশে ভারতে প্রদর্শন বন্ধ হয়েছে। তো এটাই হলো ফার্স। যাই হোক, তো ভারতের দালাল বলা যায়। বিএনপি চাইছে, যেহেতু যেরকম নাহিদ ইসলাম সরাসরি বিএনপিকে অ্যাকিউজ করছেন যে তার কণ্ঠে ভারতের প্রেসক্রিপশন শোনা যায়। মজার ব্যাপার হচ্ছে, একজন খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার, অতি গুরুত্বপূর্ণ, অতি ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েন্সার, তিনি ঠিক এই ন্যারেটিভটা দীর্ঘদিন থেকে মাঠে রাখছেন, এবং মাঠে রেখে ভারতের বক্তব্য, বিএনপির বক্তব্য, সেনাপ্রধানের বক্তব্য, তো জনাব নাহিদ ইসলামের কণ্ঠেও তারই তো ভয়েস শোনা যায়, আমরা যদি এভাবে বলি। তো তিনি কি সকাল বিকাল তার সাথে কথা বলে এসব তার রাজনীতি করেন? এমনকি তাদের যে স্লোগান তারা শেষে দেন, সে স্লোগানও ওখান থেকে আসা। তাহলে কি আমরা বলবো ওনার দল করেন তারা, উনি ওনাদের দলের প্রধান কনসালটেন্ট? নানান রকম প্রশ্ন আসতে পারে, আমরা এগুলো রাদার না করি। ব্যাপার হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে এখন নির্বাচনটা আমি যে কারণে চাই, বিএনপি তার কারণে চায়, ভারত তার কারণে চায়, এক একজনের এক এক রকম ইন্টারেস্ট, সেটা সামহাউ অ্যালাইন করছে। এই অ্যালাইন করার জন্যই আমরা একটা মানুষকে এভাবে ট্যাগ করে দিচ্ছি। দ্যাটস এ মেজর প্রবলেম। আমরা যদি এখন পাল্টা বলি, এই মুহূর্তে ভারত এটা চাইছে বলে এটার উল্টোটাই সঠিক, কেউ কেউ বলার চেষ্টা করছেন,
কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ভারত যা করবে তার উল্টোটাই সঠিক। মোটা দাগে এটা সবসময় ভুলও না, কিন্তু এটা যে সব ক্ষেত্রে একই হয়ে যাবে তাহলে কি সেটা হতে পারে? হয়। ভারত যদি বলে বাংলাদেশে নির্বাচন হোক তাহলে নির্বাচন তো ডিসেম্বর না। ভারত যদি বলে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তাহলে নির্বাচন তো তাত্ত্বিকভাবে যত সম্ভব পেছনে দিয়ে যাওয়া দরকার, 5 বছর সরকার টিকায় দেওয়া দরকার। ভারত যেহেতু নির্বাচনের কথা বলে, আমরা নির্বাচন দিতে চাই না। এবং এটা খুব তৃতীয় শ্রেণীর একটা ইমোশন নিয়ে খেলা। বাংলাদেশের মানুষের যেহেতু ভারত বিরোধিতা আছে, ভারতের প্রতি ঘৃণা আছে, ওটাকে উস্কে দিয়ে এই সরকারকে রেখে দেওয়ার একটা তৃতীয় শ্রেণীর কৌশল এটা। এই কৌশলে জনাব নাহিদেরও প্রবেশ করা হয়েছে। আমি আবারও বলি, জনাব নাহিদ ডিসেম্বরে নির্বাচন নাই চাইতে পারেন। বহুদিন বলেছি তার নতুন দল, তিনি যদি মনে করেন তিনি যদি আরও 6 মাস সময় পান তার জন্য ভালো হবে। তার জন্য ভালো হবে কিনা এই ডিবেট আছে, তারপরে ধরে নিলাম ভালো হবে। তিনি তার মতো করে সে আলাপ করতে পারেন। যে নির্বাচন ডিসেম্বরে চাইছে তার গায়ে ট্যাগ লাগানোর কোনো দরকার নেই, সত্যিই কোনো দরকার নেই। তিনি খুব ক্লিয়ারলি এই জিনিসটা বলতে পারেন। এটা করার মাধ্যমে যে রাজনীতিটা বাংলাদেশের মাঠে আনার চেষ্টা করে, যেটা খুবই খুবই হালকা সস্তা ধরনের রাজনীতি, নতুন বন্দোবস্তের কথা বলা একটা রাজনৈতিক দলের কাছে আমরা আরেকটু বেশি বেটার ইন্টেলেকচুয়াল ফাইট দেখতে চাই, সেটা তারা নিয়ে আসুন। ডিসেম্বরে নির্বাচন চাইতেই হবে তা না, প্রত্যেকটা দল তার ইন্টারেস্টের ব্যাপার আছে। আমি বহুদিন থেকে বলেছি, ইভেন এনসিপি যদি সময় বাড়ানোর জন্য নানান রকম ইস্যু সামনে এনে সেটা বাড়ানোর চেষ্টা করে, পিছিয়ে দিতে চায় নির্বাচন, তার স্বার্থের জন্য সেটা ঠিক আছে। জাস্ট একটা কথা বলেছিলাম, এনসিপি যেন এই সরকারকে আনলিমিটেড টাইমের জন্য এক্সটেন্ড করার একটা খেলা আছে, আসলে খেলাটা আছে, আমরা খুব ভালো মতো জানি। এনসিপি যাতে ওটা টুল না হয়, এটা টুল হলে এটা সবচেয়ে দুঃখজনক হবে, এটা বাজে হবে। এর বাইরে পলিটিক্স তো হবেই, পলিটিক্স হওয়াই উচিত, এভাবেই পলিটিক্স হয়। কিন্তু তারা সেই বাজে পথে গেলেন, বাজে জায়গায় গেলেন। বিএনপি ক্ষমতায় যেতে চায়, বিএনপি বুর্জোয়া দল, বহু বছর ক্ষমতায় যায় নাই, সে নির্বাচন দিলেই সে ক্ষমতায় যাবে বলে মনে করছে, এবং এটা অনেক ক্ষেত্রেই সত্য, সে মনে করছে। আমি আমার জায়গা থেকে দেখছি এই সরকার এমন সব মানুষের ফাঁদে পড়েছে, এবং এই সরকারের ভেতরে এমন সব মানুষের ইনফ্লুয়েন্স আছে যারা বাংলাদেশের স্থিতিশীলতা ধ্বংস করে ফেলবে। সুতরাং এই সরকার ইভেন দেশও চালাতে পারছে না, কোনো ক্ষেত্রেই সফল না। অনেকে দেখাবেন যেখানে এটা হয়েছে, কিছু কিছু জায়গায় সাফল্য নেই তা না, কিন্তু মেজর কতগুলো জিনিসে তাদের কোনো রকম কোনো সাফল্য আমি দেখি না। আমি এটা নিয়ে কথাবার্তা বলেছি। আর কিছু সাফল্য থাকলেও এই ধরনের সরকার লম্বা সময় থাকলে ঝুঁকি তৈরি হয়, সেটা আমি মনে করি, সেটা আমার জায়গা থেকে। ভারত কেন মনে করে, এটা তারা মোটামুটি কম বেশি বলেছে, তারা মনে করে যে তারা এইরকম একটা সরকারের অনেকগুলো পাওয়ার সেন্টার্স আছে, তারা কার সাথে ডিল করবে বুঝতে পারছেন। এটা আমি ভারতের দিক থেকে বলছি। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, ডক্টর ইউনূসের সরকার যেহেতু ইমিডিয়েটলি আফটার শেখ হাসিনা এসছে, সেই কারণে মেজর সংকট তৈরি হয়ে গেছে। এই সম্পর্কের সম্ভবত রেকনসিলিয়েশন সম্ভব না বলে তারা মনে করছে, তাই নতুন সরকার আসলে তারা নতুন করে একটা চেষ্টা করতে পারবে। পারহ্যাপস তারা সেই জায়গা থেকে ভেবছে হোয়াট এভার ইট ইজ, 6 মাসের মধ্যেও যদি হয় কী ক্ষতি হয়ে যাবে ভারতের, বা আমি জানি না যে 6 মাস পরে হলে সেটা এমন হয়ে যাবে যে আর ভারতের কথা শোনা হলো না, মনে করি না। সুতরাং এই আলাপগুলো বন্ধ থাকা দরকার। প্রত্যেকের জায়গাগুলো ব্যাখ্যা করি, প্রত্যেকের মতো করে ডিবেট করি, আমরা যাতে একে অপরকে স্টিগমাটাইজ করার চেষ্টা না করি, এটা সবচেয়ে ভালো হবে। এই রাজনীতি এক ধরনের মেঠো জায়গায় হয়তো সম্ভব, প্রধান উপদেষ্টার সামনে এই ধরনের মেঠো রাজনীতি, মেঠো বক্তব্য নিয়ে না আসাই এনসিপির মতো দলের জন্য যে কোনো বিবেচনায় ভালো। শুধুমাত্র বিনিময় একটাই, তাকে ক্ষমতায় রাখতে হবে। এত নোংরা, এত বাজেভাবে দাসত্ব বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার ভারতের এভাবে দাসত্ব করেনি, এমনকি আওয়ামী লীগের প্রিভিয়াস সরকারগুলো এরকম কিছু করেনি। এবারকার তারা যা করেছে, এখন বাংলাদেশের ভবিষ্যতের সাথে ভারতের সাথে আমাদের ইন্টারাকশন এবং ডিনামিক্সটা খুব জরুরি। মানে আমরা পছন্দ করি বা না করি, আমরা এরকম একটা বিশাল রাষ্ট্র ইন অল টার্মস, এটা সাইজ, এটা পপুলেশন, এটা ইকোনমিক সাইজ, পার ক্যাপিটা জিডিপির কথা বলছেন, টোটাল জিডিপি সবকিছু মেলালে এটা রিজিওনাল সুপার পাওয়ার তো বটেই। সো তার সাথে আমাদের বর্ডার প্রায় পুরোটা। সুতরাং ভারতের সাথে আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কেমন হবে, সেটা আমাদের দেশের স্টেবিলিটি, আমাদের ডেমোক্রেসির ফিউচার, এগুলোর সাথে টু সাম এক্সটেন্ট জড়িত। এবং গত 10 বছরে অ্যাটলিস্ট 10 বছরে, যদি আমি 8 সাল থেকে হিসাব নাও করি, 14 সালের পর থেকে শেখ হাসিনা সরকার এটাকে পুরোপুরি জড়িয়ে ফেলেছে। এখন নতুনভাবে প্রশ্ন আসবে, সিরিয়াস প্রশ্ন, ডক্টর ইউনূস এই ক্ষেত্রে কেমন করবেন। আমি ডক্টর ইউনূসের সাথে আরেকজন মানুষকে একটু ট্যাগ করে দিতে চাই, সেটা হচ্ছে জনাব তৌহিদ হোসেন।
আমি দীর্ঘদিন আমাদের সামনে উনি রিটায়ারমেন্টের পর স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছেন বাংলাদেশের বিভিন্ন দেশের সাথে বাইল্যাটারাল ইস্যুসগুলোতে, মিয়ানমারের সাথে, ইন্ডিয়ার সাথে, চায়নার সাথে, আমেরিকার সাথে। এবং আমি বলবো উনি যথেষ্ট সেন্সিবলি এসব ক্ষেত্রে তার পলিসি যেটা জানান সেটা সবগুলো সেন্সিবল। সো তার সাথে মিশের ডক্টর ইউনূসের সাথে থেকে আমরা আশা করতে পারি তারা ভালো কিছু করতে পারবেন। কিন্তু জরুরি কথাটা হচ্ছে সবকিছুর আগে আসলে আমাদের এজেন্ডা কি হবে, আমাদের ডিনামিক্স কি হবে সেটা তো সেট করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস ভারতের সাথে কেমন করবেন, ভারতের সাথে আমাদের যে প্রভুভৃত্যের সম্পর্ক সেটা থেকে দেশকে বের করে আনতে পারবেন কিনা, বা তার সেই ইন্টেনশন আছে কিনা, বা ইন্টেনশন থাকলেও তিনি সফল হবেন কিনা, এই কথাগুলো একটু বলতে চাই। শুরুতে আমি যেটা করব সেটা হলো ডক্টর ইউনূস ভারতীয় অনেকগুলো টিভি চ্যানেলের সাথে কথা বলেছেন, বা পত্রিকারও তো এখন ভিডিও ফরম্যাট আছে। আমি অনেকগুলো ইন্টারভিউ শুনলাম। আমি প্রায় বলি আপনাদেরকে একটা কথা, সেটা হচ্ছে কন্টেন্ট বললে হবে না। ডক্টর ইউনূসের কিছু ইন্টারভিউ আপনারা একটু দেখুন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, ওনার ফেসিয়াল এক্সপ্রেশন দেখুন, ওনার ইনফ্লেকশন অফ হিজ ভয়েস, মানে ওনার ইন্টোনেশন, স্ট্রেস দেখুন, তাহলে বুঝবেন ডক্টর ইউনূস কিভাবে ভারত সম্পর্কে তার ধারণা কি। মানে ইউ উইল বি অ্যামেজড। আমাদের মনে যে কথাগুলো আছে অত্যন্ত চমৎকারভাবে, অত্যন্ত স্ট্রংলি তিনি সেগুলো বলেছেন। উনি কি বলেছেন, দু একটা জায়গা আমাদের ভারত মূলত যে প্রশ্নগুলো সবাইকে করার চেষ্টা করছে, তারা তাদের দেশের ভেতরে যে কথাগুলো বলার চেষ্টা করছে, অলমোস্ট সব প্রশ্নগুলো ডক্টর ইউনূসকে করেছিলেন। এবং ডক্টর ইউনূস কি জবাব দিয়েছেন, বা আমরা আগে শুনে নেই, তারপরেই বুঝবেন উনি কেমন করেছেন। সেটা হলো এরকম একটা মারাত্মক প্রশ্ন প্রথমেই ওনাকে করা ছিল, মারাত্মক একটা জবাব দিয়েছেন। প্রশ্নটা হচ্ছে ভারত বাংলাদেশে এই জঙ্গিবাদ বিরোধী এটা সেটা, মানে শেখ হাসিনা সরকারকে তারা প্রশংসা করার ক্ষেত্রে জঙ্গিবাদ দমন করেছেন, ইসলামী মৌলবাদ দমন করেছেন, এগুলো নিয়ে ভারতের কনসার্ন আছে। আপনার যে সরকার হবে সেই ক্ষেত্রে ভারত কি একই রকম টেনশন ফ্রি থাকতে পারে? ডক্টর ইউনূস জবাব দিচ্ছেন এরকম, ভারত যদি সবকিছু আগের মতো করে চায় তাহলে তার মতোই কাউকে খুঁজে নেওয়া উচিত। মানে একদম ব্লেটেন্টলি উনি ঠিক এইরকম একটা কথা বলে দিয়েছেন, শেখ হাসিনার মতো কাউকে আমার দরকার নেই। তার মানে ডক্টর ইউনূসের কাছে শেখ হাসিনার কাছে যা চাওয়া হয়েছে, যেভাবে চাওয়া হয়েছে সেভাবে চাওয়া যাবে না। হি ওয়াজ সো অ্যানয়েড। প্রশ্ন এসেছে বাংলাদেশের র্যাডিক্যালিজম বাড়বে কিনা। খুব ব্রিলিয়ান্টলি ডক্টর ইউনূস বলছেন র্যাডিক্যালিজম শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন, কারণ এই র্যাডিক্যালিজম রাদার শেখ হাসিনা তৈরি করেছিল ভারতকে ভয় দেখিয়ে, তাকে দিয়ে তার সমর্থন অব্যাহত রাখার জন্য। এক ধরনের ইনস্টেবিলিটি বাংলাদেশে আছে। যখন তিনি ইন্টারভিউ দিচ্ছেন তখনও দেশে আসেননি, দেশে মানে স্বৈরাচারের পতনের পর সংকট হচ্ছিল, তখন তিনি আবারও বলছেন এটা স্বৈরাচারী ব্যবস্থার ইনস্টেবিলিটি, যে অ্যাপারেন্টলি স্টেবল দেখা গেল একটা স্বৈরাচারী ব্যবস্থায় স্টেট কোনোদিন স্টেবল হয় না। সো এটার প্রধান মেডিসিন হচ্ছে গণতন্ত্র, এবং তিনি সেটা নিয়েই কাজ করতে যাচ্ছেন, সেটাই আসবে, এবং উনি বিশ্বাস করেন ইনস্টেবিলিটি থাকবে না। তারপরে বলা হয়েছে ইন্টারেস্টিং যে ইসলামিস্ট বা এক্সট্রিমিস্ট এলিমেন্টরা শেখ মুজিবুর রহমানের মূর্তি বা স্ট্যাচু ভেঙে ফেলছে, ওটাকে খুব কনফিডেন্টলি বলছেন ফাদার অফ দ্য নেশন ইত্যাদি ইত্যাদি। ডক্টর ইউনূস বলছেন ভেরি স্মার্টলি এটার জন্য হাসিনাকে ব্লেম করুন, কারণ তিনি এমন পরিস্থিতি তৈরি করেছেন যার জন্য এমনটা হচ্ছে। তিনি এত তিক্ততা তৈরি করেছেন যে মানুষ সেটার বহিঃপ্রকাশ এভাবে ঘটাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কলাপস করছে ফর দ্য টাইম বিং। উনি বলবেন হ্যাঁ এটা সত্য, এটা আমাদেরকে কন্টেইন করতে হবে, কন্ট্রোল করতে হবে, কিন্তু এটাও হয়েছে তার কারণে, কারণ তিনি তার সিস্টেমটাকেই এমনভাবে তৈরি করেছেন যেটা আসলে সিস্টেমটাই নষ্ট হয়ে গেছে। সো এখন একটা ভ্যাকিউমে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন আমি সেই জায়গায় আসছি, এটা নিয়ে আমরা অনেকে আলোচনা করেছি, আমি আসব। এছাড়া উনি বলেছেন বাংলাদেশের তরুণ সমাজ ক্ষুব্ধ হয়ে আছে, বাংলাদেশ স্টেবল হওয়ার জন্য তাদেরকে তাদের প্রাপ্যগুলো দিতে হবে। এর মধ্যে উনি খুব ব্রিলিয়ান্টলি যেটা করেছেন যে এরা পরপর 3টে ইলেকশনে, মানে বাংলাদেশে কোনো তরুণ, মানে আমরা একটা হিসাব করেছিলাম, উনি বলছেন বাংলাদেশে কোনো তরুণ ভোট দিতে পারে নাই। আমরা খেয়াল করি 2008 সালে যে ভোট হয়েছিল, এটাকে আমরা ফেয়ার যদি ধরে নেই, তাহলে কারো বয়স যদি 18 বছর থাকে তাহলে শেষবার ভোট দিতে পেরেছে। মানে আমরা সুষ্ঠু ভোট বলি না, ভোট মানে ভোট মানে সব অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক সবকিছু। ভোট দিতে পেরেছিল যিনি, তার বয়স এখন
কমপক্ষে 34, কমপক্ষে 34 বছর। এর নিচের পুরো জনগোষ্ঠী এই দেশে ভোট কাকে বলে সেটা তারা জানে না। এবং এই ডিস্টেবিলাইজেশন বা ইনস্টেবিলিটির প্রসঙ্গে এসেছিল, বাংলাদেশের ইনস্টেবিলিটি হলে সেটার প্রভাব কি হতে পারে, এই জায়গাটা আমরা একটু খেয়াল করি। আমরা অনেকেই ঠিকভাবে এটা আনিনি। আমরা বলেছিলাম যে বাংলাদেশ যদি খুব বেশি স্টেবল না হয় তাহলে ব্লা ব্লা ব্লা। উনি বাক্যটা শুরু করেছেন ইংরেজিতে এভাবে, ইফ ইউ ডিস্টেবিলাইজ বাংলাদেশ, আই রিপিট, ইফ ইউ ডিস্টেবিলাইজ বাংলাদেশ। ক্লিয়ারলি উনি ইন্ডিয়াকে ইন্ডিকেট করে বলছেন, তোমরা যদি বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করো তাহলে সেটা স্পিল ওভার হবে, মিয়ানমারে হবে, সেভেন সিস্টার্সে হবে, পশ্চিমবঙ্গে হবে। উনি তখন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির কোট করে বলছেন, তিনি বলছেন যে এরকম হলে এখানে তো শরণার্থী আসা শুরু হতে পারে এবং তাকে আশ্রয় দিতে হবে, which is very right. So ডক্টর ইউনূস খুব ক্লিয়ারলি ভারতকে মেসেজ দিয়েছেন, ডোন্ট ট্রাই টু ডিস্টেবিলাইজ আওয়ার কান্ট্রি, ইউ উইল হ্যাভ ইটস স্পিল ওভার। এই হচ্ছে মোটা দাগের কথাগুলো। তার মানে আমরা ডক্টর ইউনূসের ভারত সম্পর্কে অ্যাটিটিউডটা ক্লিয়ারলি বুঝে গেছি। একজন সত্যিকার দেশপ্রেমিক সরকার প্রধান যেভাবে কথা বলার কথা, মানে এই ধরনের কথা আমরা শুনতেই ভুলে গেছি। একটা কৃতদাসের মতো শেখ হাসিনা মোদির পেছনে পেছনে ঘোরেন, G20 সম্মেলনের পর মানে মাঝখান দিয়ে ক্রস করে এসে মোদির পাশে হাঁটা, একটু চেহারা দেখানোর চেষ্টা দেখেছি তো আমরা। প্রভুভৃত্য সম্পর্ক, ডক্টর ইউনূস সেদিকে যাচ্ছেন না। এখন প্রশ্ন হলো, ডক্টর ইউনূস কি সঠিক পথ নিয়েছেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি একেবারেই রাইট ট্র্যাকে আছেন। কারণ হলো, বাংলাদেশে এই মুহূর্তে যে জনগণ আছে তার আমি জানি না কত পার্সেন্ট হতে পারে, কিন্তু আমি একেবারে কমপক্ষে ধরলেও 80% বা তার চেয়ে বেশি মানুষ ভারতকে তীব্রভাবে, ভারতের প্রতি ক্ষুব্ধ, কেউ ভারতের প্রতি বিরক্ত, এমনকি অনেকেই ভারতকে ঘৃণা করে। এই ঘৃণা তৈরি করেছে আসলে ভারত। এটা আমরা এমনি এই ঘৃণা করি না, ফর গডস সেক। ফলে এই মানুষের যে ভয়েস, সেটা আমাদের সরকার প্রধানের মুখ দিয়ে বেরোতে হবে, হচ্ছে। কিন্তু তার চাইতেও জরুরি কথা, পপুলেশন বা পিপলের সেন্টিমেন্টকে কি সবসময় একইভাবে ধারণ করা বা সেটা একইভাবে প্রকাশ করা কি ঠিক আছে? যে দ্য ওয়ে, আমি আবারও বলছি, আপনারা তার ভিডিও দেখে নেবেন, যেভাবে তিনি এটা প্রকাশ করছেন, যেটা বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন, সেটা আসলে কেমন? আমি মনে করি ভারতের সামনে নতজানু হয়ে কিছু অর্জন করা যাবে না, কোনোভাবেই অর্জন করা যাবে না। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি এটা বলার চেষ্টা করেছি, ভারতকে আসলে ভয় পাইয়ে দিতে হবে। ভারতকে অবশ্যই ভয় পেতে হবে, কারণ আমরা যেমন তার প্রতিবেশী, তারাও আমাদের প্রতিবেশী। ফলে আমরা আমাদের প্রতিবেশীর অস্তিত্ব অস্বীকার করতে পারবো না, প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না। সুতরাং ভারতের অনেকগুলো কনসার্ন আছে, সেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, আই অ্যাগ্রি। ঠিক একইভাবে ভারতকে আমাদের কনসার্ন অ্যাড্রেস করতে হবে। এই দেশের গণতান্ত্রিক প্রসেসে ব্যারিয়ার তৈরি করে একটা স্বৈরাচারীকে ক্ষমতায় রেখে যে কোনো কিছু যাচ্ছে তাই মতো করে ফেলা, যাতে আমাদের দেশের কোনো গেইনিং নেই, শুধুমাত্র তার গেইনিং ছাড়া, এই খেলা আর চলবে না। ভারতকে ভয় পেতে হবে যে তুমি এটা যদি করো তোমার অবস্থা এই হবে। আজকে ভারতের যে ডিজাস্টারাস সিচুয়েশন হলো, আমি দেখলাম সারা পৃথিবীতে আলোচনার বিষয় এটা। আমি বেশ কয়টা ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল, নিউজ পেপারের সাথে কথা বলেছি, টিভি চ্যানেলের সাথে কথা বলেছি দু একটা, সেখানেও দেখলাম এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারত কিভাবে এরকম ফেল করলো। তখন আমি বলেছি ভারত ফেলের মধ্যে আছে, বাংলাদেশেও ফেল করে গেছে, ভারত এটা টের পায় নাই। যতদিন শেখ হাসিনাকে দেখা গেছে যে ভারতকে সফল মনে হচ্ছিল, নো, এভাবে কেউ সফল হতে পারে না। আজ হোক কাল হোক, শেখ হাসিনা এবার না পড়লো কিছুদিন পরই পড়তো, আবার পড়লেই ভারতের প্রতি যে তীব্র ক্ষোভ বিদ্বেষ আছে সেটা ভেসে আসতোই, কোনো অল্টারনেটিভ নেই। সুতরাং ভারত, তার সাথে নতজানু হয়ে কিছু অর্জন করা যাবে না। ভারত আমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে, আমাদের পলিসি আছে, আমাদের জনগণ আছে, আমাদের জনগণের চাওয়া আছে, সেগুলো অ্যাড্রেস করে যদি সম্পর্ক তৈরি করতে চায় তাহলে ভারত সম্পর্ক তৈরি করবে। এবং আমি মনে করি এবং আমি বিশ্বাস করি অন্তত তার কিছু স্বার্থের হিসেব নিকাশ আছে, কারণ বাংলাদেশ অত্যন্ত সিরিয়াসলি ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিক পজিশনে ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশ বসে আছে। সুতরাং ভারতকে আসলে বাংলাদেশের সাথে
কাজ করতে হবে, নেগোশিয়েট করতে হবে। আমরা দেখেছি বাংলাদেশে ডক্টর ইউনূস শপথ নেওয়ার প্রায় সাথে সাথেই নরেন্দ্র মোদী টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। যদিও আমরা ভুলবো না তাদের অ্যাটিটিউড, কারণ প্রথম যে স্টেটমেন্ট দিয়েছিল জয়শঙ্কর, আমি সেটার উপরে ভিডিও করেছি, আপনাদের মনে থাকার কথা, যে তিনি স্রেফ আওয়ামী বয়ান দিচ্ছেন, পুলিশ মারছে, ছাত্রলীগ মারছে, হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, শত শত আন্দোলনকারী সাধারণ মানুষ এবং ছাত্রকে মেরে ফেলা হয়েছে অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি করে, কোনো রকম টু শব্দ সেটা নিয়ে নেই। অথচ উচিত ছিল এই আপরাইজিংটাকে কনগ্রাচুলেট করা, তাকে অ্যাকোমোডেট করা, বাট দে ডিডন্ট ডু দ্যাট। তারপরেও মোদি এটা করেছেন, ভালো। তারা যদি তাদের বাস্তবতা বোঝে সবচেয়ে ভালো, না বুঝলে সেটার প্রাইস তারা পে করবে। আমরা এটুকু খুব স্পষ্টভাবে বুঝতে পারছি, জাতি হিসাবে আমরা বহির্বিশ্বে, বিশেষ করে ভারতের কাছে আমাদের যে আত্মমর্যাদা হারিয়ে ফেলেছিলাম, এই ভদ্রলোকের নেতৃত্বে আমরা সেটা পুনরুদ্ধার করতে পারবো, আমি বিশ্বাসী।